লেখিকা প্রতীতি চৌধুরীর পরিণতি। মুখার্জি বাড়ির চিলেকোঠাটা রোদ্দুরের পড়ার ঘর। ওখানেই ওর বই খাতা সারি সারি দিয়ে সাজানো আছে। আর মাত্র কয়েকটা দিন পরেই ওদের স্কুলে পরীক্ষা, তাই ছুটির দিনেও খেলতে না গিয়ে ছাদে তালাই পেতে বসলো রোদ্দুর। শীতের দিন, তাই নরম রোদটা ওর গায়ে এসে পড়তে বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে পড়তে বসে নিজেকে কেমনই আনমনা লাগে রোদ্দুরের। ইচ্ছে করে পাখিদের মতো উড়ে বেড়াতে, আপন খেয়ালে গাছের ডালে বসতে, খড়কুটো নিয়ে খেলতে, কিন্তু কিছুই তো হয়ে ওঠে না। ওর উপর যে অনেক চাপ। রোদ্দুরের মা বলে ওকে পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে হবে, যাতে কেউ বলতে না পারে সুশান্ত মুখুজ্জের ছেলেটা ওরই মতো গোমুখ্য। মায়ের মুখটা মনে করে ওদের পেয়ারা গাছের ডালের বুলবুল পাখিটার থেকে চোখ সরিয়ে পরিবেশের বইটা পড়তে মনোযোগী হলো। গাছ ও প্রাণীর একে অপরের প্রতি নির্ভরশীলতার কথা পড়ছিল রোদ্দুর। মৌটুসী ম্যাডাম ক্লাসে যেই রেফারেন্স নোটস লিখিয়ে দিয়েছিলেন সেটাও পাশে খোলা ছিল। ও মনে করার চেষ্টা করছিল মৌটুসী ম্যাডামের বোর্ডে আঁকা খাদ্য খাদক সম্পর্কের ছকটা। ঠিক তখনই নিচের উঠোন থেকে শোরগোলটা কানে এলো। গতকাল সন্ধেতেই রোদ্দুর কিছু আভাস পেয়েছিল, তবে তেমন কান করেনি। পরিবেশ বইয়ের পাতাটা খোলা রেখেই ও ছাদের ধারে উকি মারল। নিহার স্নান সেরে একটা গোল্ডেন ব্রাউন রঙের ঝলমলে শেরওয়ানি পরেছে। রোদ্দুরদের স্কুলের তিমির, বাবলু, অপু, সুমনা, চৈতি সবাই এসেছে। কারণটা অবশ্য বুঝতে পারছিল না রোদ্দুর। চৈতির সাথে চোখাচোখি হতেই চৈতি হাত নেড়ে বলল, কিরে তুই ছাদে কি করছিস? রোদ্দুর কিছু বলতে গিয়েও চুপ করে দাঁড়িয়ে রইল। বাবলু হেঁকে বলল, তাড়াতাড়ি আয়, নিহার এখনই কেক কাটবে। এতক্ষণে খেয়াল করল রোদ্দুর বাড়ির উঠোনে ছোট কাকার ঘরের বড় গোল টেবিলটা পাতা হয়েছে, তাতে বিশাল একটা কেক। নিহারের জন্মদিন। স্কুল শুদ্ধ ছেলে মেয়েকে নিমন্ত্রণ করেছে, অথচ রোদ্দুর জানতেই পারেনি। বাবলুর কানের কাছে মুখ রেখে তিমির হালকা ফিসফিস করতেই বাবলু চুপ করে গেল। চৈতিও ছাদের উপর থেকে চোখ নামিয়ে নিল। উঠোনের ওই দিকে দাঁড়িয়ে থাকলে যে এদিকে লোকের সাথে কথা বলা বারণ, সেটা মনে হয় টের পেয়ে গেছে ওদের বন্ধুরাও। ছোট কাকি বিরক্তির চোখে উপরের দিকে তাকাতেই রোদ্দুর সরে এলো ছাদের কিনারা থেকে। শুনতে পেল হ্যাপি বার্থডে ছড়া আর হাততালির আওয়াজ। কান দুটো আঙুলে চেপে আবার তালাইয়ে এসে বসল রোদ্দুর। নিহার ওর ছোট কাকা সুনীল মুখার্জির ছেলে। রোদ্দুরের সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু আজ প্রায় 4 বছর ওদের সাথে কথা বলা বন্ধ। একই বাড়ির মাঝে বিভেদ প্রাচীর উঠেছে। উঠোনটাও মাঝ বরাবর ভাগ হয়ে গেছে। দোতলায় মেজো কাকাদের কয়েকটা ঘরে তালা দেওয়া, আর বাকি পুরোটাই প্রায় ছোট কাকাদের। নিচের তলার কিছুটা রোদ্দুরদের ভাগে। আর সাথে এই ছাদ আর চিলেকোঠাটার ঘরটা, এমনকি ছাদের পিছনের বাগানে রোদ্দুরের প্রিয় আম গাছ দুটো এখন ছোট কাকাদের ভাগে। ছলছলে চোখে একবার আম গাছ দুটোর দিকে তাকিয়ে দেখল রোদ্দুর। ওদের পেয়ারা গাছে বাসা বাঁধা বুলবুল পাখিটা ছোটকাদের আম গাছের মগডালে গিয়ে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল রোদ্দুর, পাখিরাই ভালো, স্বাধীনভাবে উড়তে পারে, কেউ মানা করার নেই, কোনো সীমানা নেই, কোনো গণ্ডি নেই। রোদ্দুরের এখনো মনে আছে ওর দাদু হিরণময় মুখার্জি বেঁচে থাকতে ওরা সবাই একসাথে থাকতো। ওর দাদুকে সবাই খুব ভয় করত। শুধু ওদের মুখার্জি পরিবারের নয়, গোপালপুর গায়েরও কর্তা ছিলেন হিরণময় মুখার্জি। রোদ্দুরের মনে পড়ে ছেলেবেলার সে দিনগুলোর কথা। রান্নামেলার সামনে বসে একসাথে খাওয়া দাওয়া, বিকেলে বাগানের পাশে নিহার আর রুমিদির সাথে লুকোচুরি খেলা, একসাথে স্কুলে যাওয়া। কিন্তু দাদু মারা যাবার পর সবকিছু কেমন যেন বদলে গেল। প্রতিদিন ঘরে ঝগড়া, অশান্তি। ঠাকুমাও এসব সহ্য করতে না পেরে মারা গেলেন। রোদ্দুরের মেজো কাকা তো বাড়িঘর তালা দিয়ে আগেই কলকাতা চলে গেছিল। ছোটকাও চাকুরি পেয়ে আলাদা হতে চাইল। রোদ্দুরের বাবা শুধু নামেই নয়, কাজেও চিরকালই শান্ত মানুষ।
তাই ছোটকা আলাদা হতে চাইলেও মানা করেনি। ছাদের উপরেও মাংসের ঝোল রান্নার গন্ধটা ভেসে আসছিল। উঁচু করা রেলিংয়ে নকশার ফাঁকে তাকিয়ে আরেকবার নিচের দিকে দেখল রোদ্দুর। কেকের ক্রিম নিয়ে ওরই বন্ধুদের মধ্যে মাখামাখি চলছে। হয়তো ছাদের পিছনের বাগানেই নিহারের জন্মদিনের রান্নাও হচ্ছে। নলিনী কখন যে রোদ্দুরে ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে রোদ্দুর টের পায়নি। মাথার উপর আলতো হাতের স্পর্শ পেয়ে রোদ্দুরের খেয়াল হলো নলিনী রোদ্দুরের মা। মেয়েটা যে চির অভাগী সেটা গোপালপুর গায়েরও সবাই জানে। রোদ্দুরের ছলছলে চোখ দুটো কাপড়ের খুঁটে মুছিয়ে দিয়ে নলিনী বলল, আমার রোদ্দুরের জন্মদিনে নলেন গুড়ের পায়েস বানাবো এবার। রোদ্দুর মায়ের হাতের স্পর্শ পেয়েই ফুপিয়ে উঠল। বলল, মা, চৈতি তো আমার বন্ধু, নিহার ওকেও জন্মদিনে ডেকেছে। ওই বড় কেকটা শহর থেকে এনেছে বলো। নলিনী রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে বলল, আমার রোদ্দুর যখন বড় চাকরি করবে তখন ঠিক এমনি করেই বন্ধুদের পার্টি দেবে। রোদ্দুর মায়ের আঁচলে মুখ গুজে বলল, মা, আজ ওদের ঘরেই সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে বলো। রান্না ঠাকুরকে দেখলাম এত বড় বড় ডেকচি এনেছে। নলিনী আর কিছু বলল না। রোদ্দুর হয়তো ওর সমবয়সীদের তুলনায় একটু বেশি বুঝদার, কিন্তু ওর মনেও তো কিছু ইচ্ছে হয়। নলিনীর নিজেরই বুকটা ফেটে যাচ্ছিল। ছোট থেকে নিজে তো কোনো দিন বাবা মায়ের আদর সুখ বিলাসিতার মুখ দেখল না। এমন ভাগ্য করে জন্মেছে যে পেটের ছেলেটাকেও একটু খুশি কিনে দেবে সে সামর্থ্য ওর নেই। রোদ্দুর নিজেই ওর মাকে অন্যমনস্ক দেখে বলল, মা, ওরা ওদের মতো পার্টি করুক, বাবাকে তুমি আমার জন্য ফ্রুট কেক আনতে বলবে। নলিনী ছেলের মুখের দিকে চেয়ে এতক্ষণে একটু হাসল। রোদ্দুর যে ওর বাবা মায়ের কষ্ট বুঝতে শিখেছে, সেটাই কি নলিনীর কম প্রাপ্তি? রোদ্দুর ক্লাসের একপাশে চুপ করে বসেছিল। মৌটুসী ম্যাম পরিবেশের খাতাটা হাতে নিয়ে বলছিলেন, কে বলবে তোকে হিরণময় স্যারের নাতি? সুনীল বাবুর ছেলে হয়ে খাতাতে এইসব? জানিস হেড স্যারকে জানালে কি হবে? তুই চাস সকলের সামনে তোর বাবার অপমান হোক? স্কুলে আসিস কি এই সব শিখতে? রোদ্দুর নিহারের মুখের দিকে তাকিয়ে দেখল রাগে ওর মুখটা লাল হয়ে গেছে। ভয়ে ভয়ে একবার টেবিলের দিকে ঝুঁকে খাতাটা দেখার চেষ্টা করলো রোদ্দুর। অবশ্য তেমন কিছু দেখতে পেল না। মৌটুসী ম্যাম রোদ্দুরকে উকি মারতে দেখে এবার ওকেও বকুনি দিয়ে বললেন, তোকে আর উকি মারতে হবে না। নিজের খাতা গুছিয়ে রাখতে পারিস না? নিহারের হাতে গেল কি করে? ভয়ে ভয়ে ঢোক গিলল রোদ্দুর। ঘটনাটা কি হয়েছে ও নিজেও ঠিক করে বুঝতে পারছে না। নিহারই এবার মুখ খুলল, ম্যাম, আপনি কিন্তু শুধু শুধু আমাকে বকছেন। ওটা রোদ্দুরের খাতা, আর ওই ছবি লেখা সব ওর, আমি কিছু করিনি। মৌটুসী ম্যাম ধমক দিয়ে বললেন, কিসের ছবি, কি লেখা? আমি তো কিছু বলিনি এখনো। তুই যদি না করেছিস তো জানলি কি করে? নিহার ধরা পড়ে গেছে বুঝতে পেরেও মেজাজ দেখিয়ে বলল, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমিই করেছি? মৌটুসী ম্যাম লাঠিটা শক্ত করে ধরে বলল, এই তো সেদিন অবধি ডিকে বি লিখতিস। রোদ্দুর কি নিজের নামের বানানটাও ভুল লিখবে নাকি? চুপ করে দাঁড়িয়ে রইল নিহার। মৌটুসী ম্যাম চশমাটা ভালো করে নাকে সেটে বললেন, এরকম আবার ঘটলে কিন্তু তোর বাবাকে খবর পাঠাবো আমি। পাশ থেকে তিমির বলল, নিহারদের সাথে রোদ্দুরদের ঘরে ঝগড়া আছে ম্যাডাম, জানেন? মৌটুসী ম্যাডাম ধমক দিয়ে তিমিরকে চুপ করিয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে বললেন, নিজেরটা বুঝতে শেখ। পরীক্ষার খাতা কেউ এইভাবে কারো হাতে দেয়? রেজাল্ট কার্ড হাতে পাওয়ার পরে সবাই যে যার বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। হিসেবটা মিলছিল না রোদ্দুরের। ওর পরিবেশের খাতা নিহারের কাছে গেল কি করে? ও তো পরিবেশের খাতা স্যারের কাছেই জমা দিয়েছিল। চৈতি হঠাৎ পাশ থেকে বলল, এবার কিন্তু একটা পার্টি তোকেও দিতে হবে। প্রতিবার টপ করবি তবুও খাওয়াবি না। রোদ্দুর ক্যাবলার মতো হেসে বলল, মা বলেছে বড় হয়ে চাকরি করব যখন, তখন তোদের সবাইকে পার্টি দেব। চৈতি হাসতে হাসতে বলল, দেখ, তোর থেকে তো নিহার ভালো। জন্মদিনে আমাদের কত কি খাওয়ালো, আর ওই জন্যই তো ওকে সেদিন না বলতে পারলাম না। রোদ্দুর হা করে চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, কিসের না?
চৈতি কাচু মাচু মুখ করে বলল, সরি রে, আমি না অতটা বুঝতে পারিনি, মানে জানতাম তোদের একটা ঘরোয়া ঝামেলা আছে, কিন্তু। চৈতি থেমে যেতে রোদ্দুর আরো অধৈর্য হয়ে বলল, কিন্তু কি কি হয়েছে বলবি তো? একটা ঢোক গিলে চৈতি বলল, না তেমন আর কি হবে, আসলে সেদিন যখন ওই বড় প্রশ্নের উত্তরটা করার জন্য তোর কাছে লুজ পেজটা নিয়েছিলাম, নিহার আমার কাছে চেয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো দেখে দেখে করার জন্যই চাইছে, কিন্তু তোর খাতায় যে উল্টোপাল্টা কিছু লিখে দেবে বুঝতে পারিনি। এতক্ষণে বিষয়টা স্পষ্ট হলো রোদ্দুরের, তার মানে সত্যি এসব নিহারের কারসাজি। ভাগ্যিস মৌটুসী ম্যাডাম বুঝতে পেরেছিলেন, না হলে যে ওর কি হতো সেটা ভেবেই হাত পা কাঁপছে। ততক্ষণে অবশ্য চৈতি আবার রোদ্দুরকে দোষ দিতে শুরু করেছে। তুই তো জমা দেওয়ার আগে একবার চেক করে নিতে পারতিস, তাছাড়া এমনি কি সবাই বলে তুই তোর বাবার মতোই ক্যাবলা? মনে মনে ভীষণ রাগ হচ্ছিল রোদ্দুরের। এক তো চৈতিকেও বিশ্বাস করে পরীক্ষায় সাহায্য করেছিল, সে বিশ্বাসের এরকম প্রতিদান দিয়ে চৈতি আবার নিজের দোষ ঢাকতে ওকেই কথা শোনাচ্ছে। আর কিছু না বলে রোদ্দুর ঘরের দিকে পা বাড়ালো। আচ্ছা মা, ছোটকাদের আমাদের উপরে কিসের এত রাগ? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। নলিনী মন দিয়ে দেখছিল রোদ্দুরের ক্লাস 7-এর রেজাল্ট কার্ডটা। ছোট থেকে মামা বাড়িতে বড় হওয়া নলিনী পড়াশোনা করার তেমন সুযোগ না পেলেও ক্লাস 9 অবধি পড়েছিল। তারপরে তো মামিদের সাথে ঘরের কাজেই হাত লাগাতে হয়েছিল। মুড়ি ভাজা, আচার রোদে দেওয়া, মামাদের গোয়াল ভর্তি গরুর দেখাশোনা, খড় কাটা, জল দেওয়া, তাছাড়া প্রায় ঠাকুর পুজোর ভোগ রাধার দায়িত্ব পড়ত ওদের মিশ্রদের। সে সবেও যেত নলিনী। বাপমা মরা মেয়েকে আর ঘরে বসিয়ে কে চিরকাল খাওয়াবে? নলিনীর যে বিয়ে হবে সেটাই আর কেউ ভাবেনি। মামা মামিদের ছেলে মেয়ে মানুষ করতে করতেই ওর জীবনটা কেটে যাবে ভেবেছিল। তখনই এসেছিল মুখার্জি বাড়ির সম্বন্ধটা। প্রথমে তো সবাই বলেছিল নলিনীর ভাগ্যের চাকা ঘুরে গেল। নলিনীও মনে মনে ভেবেছিল এতদিনে হয়তো ওর উপরে ভগবান সদয় হয়েছেন, এবার ওরও নিজের ঘর হবে, সংসার হবে। কিন্তু কিছুদিন পরেই বুঝেছিল ওর মতো হতভাগীকে মুখার্জি বাবু বাড়ির বউ কেন করতে চাইছেন। ততদিনে যে হিরণময় মুখার্জির বড় ছেলের বয়স 44 পেরিয়েছে, ওর পরের দুটো ভাইয়ের বিয়ে, সংসার, ছেলে মেয়ে সব হয়েছে। ক্ষেতের চাষ আর ঘরের দায়িত্ব এসবের মাঝেই বাকি রয়ে গেছিল সুশান্তর নিজের সংসার। অনেক পরেই হয়তো চেতনা হয়েছিল হিরণময় বাবুর, তাই বড় ছেলের বিয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। জমি জমা বিষয় সম্পত্তি অগাধ হলে কি হবে, সুশান্ত যে ছিল নিরক্ষর, সবাই ওকে গোমুখ্য বলেই জানত। ভাগ্যের ফেরে নলিনীর বিয়ে হয়েছিল মুখার্জি বাড়ির বড় ছেলে এই সুশান্তের সাথেই। আরও একবার মায়ের হাতটা ধরে নাড়া দিল রোদ্দুর। নিহার তো আমার দাদা, আমার উপরে কেন ও হিংসে করে মা? নলিনীর এতক্ষণে রোদ্দুরের কথা খেয়াল হলো। ওর দিকে তাকিয়ে বলল, তুই যে পড়াশোনাতে ভালো তাই হিংসে করে। নলিনীর কথাটা রোদ্দুরের খুব একটা পছন্দ হলো না। মুখটা ভারী করেই বলল, আচ্ছা মা, বাবাকে সবাই গোমুখ্য, নিরক্ষর এসব কেন বলে? বাবাও তো পড়াশোনা শিখতে পারত, কাকুদের মতো চাকরি করতে পারত। ছোটকার তো স্কুলে কত সম্মান। নিহারকে সবাই স্যারের ছেলে বলে। আমার ভালো লাগে না বাবার পরিচয় দিতে। নলিনীর সাথে সাথে ছেলের মুখে হাতটা চাপা দিয়ে বকুনি দিলেন। এরকম কথা আর কখনো তোর মুখে যেন না শুনি রোদ্দুর। রোদ্দুর চুপ করে বসে রইল বিছানাতে। নলিনী সাধারণত রোদ্দুরকে বকুনি দেয় না, তাই ভালো রেজাল্ট করেও মায়ের কাছে হঠাৎ বকুনি খেয়ে রোদ্দুরের ঠোঁট দুটো অভিমানে ফুলে গেল। নলিনী ঘরের দরজাটা বন্ধ করে রোদ্দুরের পাশে এসে বসল। তারপরে ওর মাথায় হাত রেখে বলল, তুই কি ভাবিস তোর ছোটকা খুব ভালো ছিল পড়াশোনাতে? নেহাতিও তোর দাদু স্কুলের হেডমাস্টার ছিলেন বলে পাশ করিয়ে দিতেন। হা করে নলিনীর দিকে তাকিয়ে রইল রোদ্দুর। নলিনী অনেক দিনের চাপা ক্ষোভ উগরে দিয়ে বলল, তোর দাদু চাকরি করতে করতে মারা গেছিলেন, সেটাই তো কায়দা করে নিজের নামে করালো তোর ছোটকা। তখন বলেছিল পরিবারের সবার দায়িত্ব নেবে, আর যেই নিজের চাকরি হয়ে গেল অমনি নিজের বউ ছেলে মেয়ে নিয়ে আলাদা হয়ে গেল।
রোদ্দুর অবশ্য এত কিছু জানতো না, আর জানার কথাও নয়। হিরণময় মুখার্জি মারা গেছেন যখন রোদ্দুর সবে ক্লাস 2তে পড়ে। রোদ্দুর কিছু একটা মনে করার চেষ্টা করে বলল, চাকরি ওই রকম করেও পাওয়া যায়? তুমি যে বলো ভালো পড়াশোনা করলে চাকুরি হয়। নলিনী দেবী বুঝিয়ে বললেন, হ্যাঁ, ভালো পড়াশোনা করলেই চাকরি হয়, কিন্তু যারা অসৎ তারা ছল চাতুরি নানা কিছু করেই কার্যসিদ্ধি করে। গোপালপুরের পাশের গ্রামে বাড়ি হলেও নলিনী বিয়ের আগে মুখার্জিদের নিয়ে তেমন কিছু জানতো না। অত বড় জমিদার বাড়ির সব কথা যে প্রাচীরের বাইরে বেরোয় না। এ বাড়িতে এসে নলিনী শুনেছিল সুশান্ত জমিদার হিরণময় মুখার্জির প্রথম পক্ষের ছেলে। মা মারা যাবার পর ছোটবেলায় মামাদের কাছে ছিল। মুখার্জি বাবু দ্বিতীয়বার বিয়ে করার পরে জন্ম হয় আরও 2 ছেলে, সুশীল আর সুনীলের। ছোট ছেলে সুনীল যখন প্রায় 4 বছরের, তখন সুশান্ত ওর বাবার কাছে ফিরে আসে, কিন্তু পড়াশোনা ওর আর হয়নি। হিরণময় মুখার্জির বিষয় সম্পত্তি, ক্ষেত, পুকুর, বাগান দেখাশোনার কাজ শুরু করে সুশান্ত। মামাবাড়ি থেকে প্রথাগত শিক্ষা না পেলেও হিসেব নিকেশ সমেত আরও কিছু জ্ঞান অর্জন করেছিল সুশান্ত। বামুনের ছেলে বলেই হয়তো ওইটুকু বিদ্যে নিয়েও জমিদারি চালাতে অসুবিধে বিশেষ হয়নি। হিরণময় মুখার্জি প্রথম দিকে বড় ছেলে সুশান্তর পড়াশোনার কথা ভাবলেও পরে যখন দেখেছিল ছেলে দিব্যি সব কাজ সামলাচ্ছে, তখন আর স্কুলে ভর্তি করাতে তেমন আমল দেয়নি। বরং মনে মনে আশ্বস্ত হয়েছিলেন নিজের জমিদারিটা রক্ষা পাবে ভেবে। হঠাৎ করে রোদ্দুর আবার প্রশ্ন করল ওর মাকে, দাদু তো আমাদের গোপালপুর হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তবুও বাবার পড়াশোনা হলো না। নলিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি করবি বল, তোর বাবা চিরকালের উদাসীন মানুষ। অমনি কি আর সবাই ক্যাবলা বলে? চিরটা কাল নিজের কথা না ভেবে 2 ভাইয়ের কথা ভেবেছে। তোর মেচকা ছোটকার যাতে কোনো অসুবিধা না হয়, শুধু সেই চিন্তাই করেছে। নিজের স্বার্থটা যদি সেদিন একটুও ভাবতো। অথচ দেখ, তোর মেচকা ছোটকা দিব্যি নিজেরা বিয়ে করেছে, সংসার করেছে। কেউ কি তোর বাবার জন্য ভেবেছে? তোর দাদু মারা যাবার পরে ছোটকা নিজের চাকুরির ব্যবস্থা করে সংসার আলাদা করে নিল, ঘর জমি পুকুর বাগান সব ভাগ করে নিল। তখন কি একবারের জন্য ভাবলো যেই মানুষটা এতদিন ধরে বুকে রক্ত দিয়ে জমিদারি আগলে রেখেছে তার কথা? আরও হয়তো কিছু বলতো নলিনী, তার আগেই জানালা দিয়ে ছোট কাকির গলার আওয়াজ পেল রোদ্দুর। ফার্স্ট হয় বলে কি ভেবেছে স্কুলটা কিনে নিয়েছে? ম্যামকে দিয়ে অপমান করাবে আমাদের নিহারকে। আজ ফিরুক ওর বাবা স্কুল থেকে, আমরা স্কুলে গিয়ে কথা বলে আসব। নলিনী সব শুনে রোদ্দুরের দিকে ভয়ে ভয়ে তাকাতেই রোদ্দুর ওকে বলল আজকের স্কুলে হওয়া কাণ্ডটা। সুনীল অবশ্য ইচ্ছা করেই আর ছেলেকে নিয়ে ঝামেলা বাড়ায়নি। এমনিতেই প্রতি বছর যখন ওর গোমুখ্য দাদার ছেলে ক্লাসে ফার্স্ট হয় আর নিহার কোনো রকম টেনে টুনে পাশ করে, তখন লজ্জায় ওর মাথাটা হেঁটো হয়ে যায়। স্টাফ রুমের কলিগদের কাছেও পরোক্ষ বিদ্রূপ শুনতে হয়। নিহার যে প্রতিদিন কি পরিমাণ অবাধ্য আর বেপরোয়া হয়ে উঠছে তার প্রমাণ তো স্কুলে থাকলে এমনিতেই পেয়ে যায় সুনীল। তবে সেদিন রোদ্দুর নলিনীর কাছে এমন অনেক কিছু জানতে পেরেছে যেগুলো হয়তো ওর আরও আগেই জানা উচিত ছিল। এতদিন ধরে রোদ্দুর ওর বাবাকে যে সম্মানটা করতে পারেনি সেটা আজ পারে। নলিনীর কাছে সত্যিটা জানার পরে ওর বাবাকে রাস্তার কেউ নিরক্ষর চাষাভুষা বললেও ওর ছাতিটা গর্বে ফুলে ওঠে। মনে হয় আর যাই হোক, ওর বাবা তো লোক ঠকিয়ে কারো পাওনা হাতিয়ে নেয়নি, বরং নিজের সামর্থ্যের বাইরে বেরিয়ে দায়িত্ব পালন করেছে। অকৃতজ্ঞ তো তারা যারা সেই শ্রমের মূল্য না বুঝে বাবাকে বারবার মুখ্য বলে অপমান করেছে। অন্যদিনের মতো সেদিনও চিলেকোঠায় বসে পড়াশোনা করছিল রোদ্দুর। আনমনা হয়ে চৈতির কথাও ভাবছিল। মেয়েটার উপরে যতই রাগ হোক, কিছুতেই রোদ্দুর ওর সাথে কথা না বলে থাকতে পারে না।
তিমির ওকে আজ বলছিল এটার নাম নাকি ভালোবাসা। কদিন পরে এবার রোদ্দুরের চৈতিকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছা করবে, ওর সাথে বেড়াতে যেতে ইচ্ছে করবে, যেমনটা সিনেমাতে হয়। সূর্য প্রায় দিগন্তে ঢলে পড়েছে, রোদ্দুরের ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ধুলো উড়িয়ে মেঠো রাস্তা দিয়ে গরুর দল ঘরে ফিরছিল, পাখির ঝাঁক আপন বাসার উদ্দেশ্যে আকাশের কোলে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই কারা যেন রোদ্দুরের বাবাকে ধরাধরি করে ঘর নিয়ে এলো। এই সময় সুশান্ত রোজই মাঠ থেকে ফেরে, ঘরে এসে মাঠে লোকদের পাওনাগণ্ডা মেটায়, অগ্রিম দেয়। আর রোদ্দুর ওর বাবার ক্লান্ত তপ্ত মুখটা দেখে মনে মনে প্রতিশ্রুতি নেয় ওকে একদিন অনেক বড় চাকরি করতে হবে, বাবা মায়ের জন্য অনেক সুখ খুঁজে আনতে হবে, সকলকে দেখিয়ে দিতে হবে গোমুখ্য মানুষটাও তার সন্তানকে শিক্ষিত করতে পারে। কিন্তু আজ ওর বাবাকে এইভাবে সকলে ধরাধরি করে আনছে দেখেই ওর বুকের ভিতরটা কেমন ছ্যাক করে উঠল। কদিন আগেও তো সুশান্ত মাঠ থেকে ফিরে রোদ্দুরের গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছিল, তোর জন্য আর কটা বছর ঠিক আমি খাটতে পারবো, তুই যতদিন না একটা ভালো কাজ পাচ্ছিস দেখবি আমার কিচ্ছু হবে না। রোদ্দুর মনে মনে ভাবলো, তবে কি বাবার শরীরে সেদিনও কোনো অসুবিধা হচ্ছিল? চিলেকোঠা থেকে দুড়দাড় করে ছুটে সিঁড়ি দিয়ে নামতে লাগলো রোদ্দুর। ওর বাবার কিছুতেই কোনো ক্ষতি হতে পারে না। ও নিচে নামার আগে নলিনী কান্নাকাটি শুরু করে দিয়েছে। রোদ্দুর নিচে গিয়ে দেখলো ওর বাবাকে সবাই হসপিটালে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে। নলিনী রোদ্দুরকে দেখতে পেয়েই বলল, হঠাৎ করে কি হয়ে গেল বলতো? সকালে তো ভালো ছিল মানুষটা। রোদ্দুরের বাবার বন্ধু স্থানীয় একজন চাষি গোছের লোক বলল, ঘরের কাছাকাছি এসেই বুকে ব্যথা করছে বলে বসে পড়ল। প্রতিবেশী সমীরণ কাকুই অ্যাম্বুলেন্স এনে নিয়ে গেল সুশান্তকে, আরও 2-4 জন সঙ্গে গেল। রোদ্দুর অবাক হয়ে তাকিয়ে দেখল ওদের মুখার্জি বাড়ির বিভেদ প্রাচীরের ওই দিকে থাকা মানুষগুলো বিপদের সময়ও কেমন একই রকম নিশ্চুপ রয়ে গেল। একবারের জন্য সামনে এসে খবর অবধি নিল না। বেশ কয়েক মাস ধরে চিকিৎসা চলছে সুশান্তর। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়াতে কোনোভাবে বেঁচে গেলেও মাঠের কাজের দেখাশোনা যে আর কোনোভাবে করতে পারবে না, সেই রকমই নির্দেশ দিয়েছে ডাক্তার। সুশান্তর বয়সটাও তো নেহাত কম হয়নি। চাকরি করলে এতদিনে রিটায়ারমেন্টের সময় হয়ে যেত, কিন্তু ঘরে বসে ভাগ পাওয়ার জমিদারি আমল তো আর নেই। লোক নিজের থেকে কাজে আসতে চায় না, মাঠে গেলেও কাজ ফেলে রেখে বাড়ি চলে যায়। নলিনীর অভাবের সংসারে অভাব যেন আরো বেশি করে থাবা বসিয়ে ফেলল। একদিকে রোদ্দুরের পড়াশোনার খরচ, অন্যদিকে সুশান্তর চিকিৎসা। ঘরে যা কিছু জমা পুঁজি ছিল সে সবও বেরিয়ে গেল। নলিনী জমিগুলো বিক্রির জন্য রোদ্দুরের কাকাদের শরণাপন্ন হতে বাধ্য হলো। এতদিন ভাগ হয়েছিল মৌখিকভাবে, লিখিত না হলে জমির অংশই বা কিভাবে বিক্রি করবে ওরা। এদিকে সুনীল তখন নিজের মেজাজে বলল, সে কি বৌদি, ওই জমি আমাদের জমিদারের নিশান, বাপ ঠাকুরদার জমি বেচে দেওয়া কি ঠিক হবে? নলিনী কিছুতেই বোঝাতে পারল না ওর পরিস্থিতি। একদিকে দোকানে বেড়ে চলেছে ধারের অঙ্ক, অন্যদিকে এগিয়ে আসছে রোদ্দুরের ফাইনাল পরীক্ষা। ঠিক সেই সময় হলো সুশান্তর বাড়াবাড়িটা। বুকে ব্যথা শুরু হতেই রোদ্দুরের বাবা দ্বিতীয়বার ভর্তি হলো হসপিটালে। ডাক্তারে বলল হার্টের অপারেশন করতে হবে, আর সেটা এখানে কোনোভাবেই সম্ভব নয়। 1.5 লক্ষ টাকা যে তখন ওদের কাছে অনেক। রোদ্দুর ছুটল ছোটকার কাছে হাত জোর করে ওর বাবার প্রাণ ভিক্ষা করতে। নিহার তখন বন্ধুদের সাথে মুভি দেখতে গেছে। পরীক্ষার আগে মুভি দেখলে নাকি ওর আবার মাইন্ড ফ্রেশ হয়। সুনীল তো রোদ্দুরকে দেখে কাঁদুনে সুরে বলল, এতগুলো টাকা এখন একসাথে আমি বা কোথায় পাই বলতো? জানিস তো আমার চাকুরির ওই সামান্য মাইনে। রোদ্দুর হাঁপাতে হাঁপাতে বলল, ছোটকা, বাবার ভাগের জমিটা নিয়েও যদি তুমি কিছু টাকা দিতে। সুনীল মনে মনে ভাবল, এমনিতেও সুশান্ত শান্তির দেশে পাড়ি দিলে তো সব তো ওদেরই। 9 পাস নলিনীর আর কি ক্ষমতা আছে যে ওদের কাছে জমির ভাগ আদায় করবে? মেন্টাল প্রেশার দিলে ভয়ে ভয়ে ছেলেকে নিয়ে মুখার্জি বাড়ি ছেড়ে পালাবে। তারপর সুশীল মানে মেজোকে ডেকে একটা ভাগাভাগি করে নিলেই হবে। সুনীল দুঃখী স্বরে বলল, পারলে কি আর না করতাম দাদার জন্য? তুই বরং সমুদার কাছে দেখ, সমীরন্দা হয়তো কিছু ব্যবস্থা করতে পারে। ছোট কাকি নির্মলা তো রোদ্দুরকে দেখেই তাড়িয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠল। মুখের উপরেই বলে ফেলল, আজ বাদে কাল পরীক্ষা, কি জানি আবার কি ধান্দায় এসেছিস? কি ষড়যন্ত্র করে আমার নিহারকে ফাঁসাবি আবার? এমনিতেও তো তোর জন্য আমার নিহারের কম বদনাম হয়নি।
রোদ্দুর সত্যি বুঝতে পারল না এদেরকে কি উত্তর দেবে। ওর কাছে যে ওর বাবার জীবনটা পরীক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গলার কাঁটাটা নামবে ভেবে অবশ্য মনে মনে হাসছিল নির্মলা। রোদ্দুর যে এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে না সেটা ভেবেই অপার্থিব আনন্দ ওর বুকে এসে জড়ো হচ্ছিল। অবশ্য এদিক ওদিক ছুটে বেড়ানো এই সার হলো রোদ্দুরের। ওর হাত ধরে শেষ কিছু প্রতিশ্রুতি নিয়েই মানুষটা চলে গেল চিরবিদায়ের দেশে। ছোট কাকির মনোবাঞ্ছা অবশ্য পূরণ হয়নি। কেউ যেটা আশা করেনি এবারও সেটাই হলো। গোমুখ্য সুশান্ত মুখার্জির ছেলে রোদ্দুর মুখার্জি মাধ্যমিক পরীক্ষায় ওদের গোপালপুর হাই স্কুল থেকে প্রথম হলো, তার সঙ্গে জেলাতেও তৃতীয় স্থান। তবে সেটা দেখে যেতে পারলে না রোদ্দুরের বাবা। এরপরে লড়াইটা যে আরও শক্ত হবে সেটার আভাস রোদ্দুর আগেই পেয়ে গেছিল। তাই তো আজ সকালেও ফিজিক্সের টিউশনে গিয়ে চৈতিকে বলছিল, জানি না রে আমার ভবিষ্যতে কি আছে, টপ হলেই তো আর চাকুরির নিশ্চয়তা নেই। আজকাল নলিনীকেও যেই কথাগুলো বলতে দ্বিধা করে রোদ্দুর, সেইগুলো খুব সহজে চৈতিকে বলতে পারে। এত রুক্ষ জীবনের মাঝে একমাত্র চৈতিকে দেখেই ও বেঁচে থাকার প্রেরণা পায়। ব্যাগ থেকে চকলেটটা আরেকবার বার করে দেখল রোদ্দুর। পুরো 100 টাকা জমিয়ে কিনেছে। চৈতি যে অভিমান করে বলেছিল, তুই প্রতিবারই টপ করিস, একদিনের জন্য তো কিছু খাওয়ালি না। রোদ্দুর ওর মায়ের শেখানো পুরনো বুলিটা আওড়ানোর চেষ্টা করতেই চৈতি বকুনি দিয়ে বলেছিল, ধুর, তোর সব বন্ধু আর আমি এক হলাম। চৈতির কথা ভেবে আনমনে হাসছিল রোদ্দুর। বইটা খোলা ছিল ওর সামনে। নলিনী আজকেও রোদ্দুরের পাশে বসে ওর মাথায় হাত রাখলেন। রোদ্দুরের সাথে সাথে ঘাবড়ে গিয়ে ব্যাগটা সরিয়ে দিয়ে বলল, মা তুমি উপরে উঠে এলে কেন? আমি তো একটু পরে নিচে যেতাম। নলিনী উদাস চোখে বললেন, রোদ্দুর, তোর বাবার কথা যেন কখনো ভুলে যাস না। মানুষটা শুধু চিরকাল সবার প্রতি দায়িত্বই পালন করে গেছে। যখনই কারো কাছে কিছু পাওয়ার সময় হয়েছে তখনই সে হাত গুটিয়ে নিয়েছে। রোদ্দুর মাথাটা নিচু করে বসে রইল। ওর মনে হচ্ছিল, তবে কি ওর মা চৈতির বিষয়ে জানতে পেরেই এসব বলছে? নলিনী আরও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চিকিৎসা অভাবেই তো মানুষটা একটু একটু করে শেষ হয়ে গেল। তোকে অন্য কোনো পেশায় না, ডাক্তার হতে হবে বাবা, তবে ওই মানুষটার আত্মা শান্তি পাবে। রোদ্দুরের মনে হচ্ছিল ওর মাথার উপরে চাপটা যেন আরও বেড়ে যাচ্ছে। নলিনীর মুখের উপরে ও কি করেই বা বলবে ডাক্তারি পড়ার কি বিপুল খরচ। অবশ্য রোদ্দুরের বলার আগে নলিনী বলল, তুই চিন্তা করিস না, আমি পঞ্চায়েতে কথা বলেছি, তোর বাবার ভাগটা একবার আলাদা করে নিতে পারলেই এখান থেকে সব বিক্রি করে আমরা চলে যাব। লাখখানেক টাকা পেলে তো ডাক্তারি পড়া হয়ে যাবে তো রোদ্দুর। হা করে নলিনীর মুখের দিকে তাকিয়ে রয়ে গেল রোদ্দুর। ভীষণ অবাক লাগছিল ওর। এত বিশ্বাস করে ওর মা ওকে। ডাক্তারিতে চান্স পাওয়া কি এতই সোজা? আর যদিও ডাক্তারি পড়েও তাও ওদের শেষ সম্বলটুকু এইভাবে বিক্রি করে দিতে চাইছে ওর মা। তারপরে নিজের কি হবে সেটাও ভাবছে না। রোদ্দুরের কাছে কোনো উত্তর না পেয়ে নলিনী দেবী বললেন, মানুষটার নাম তো কেউ মনেই রাখলো না। মানুষটার এত পরিশ্রম, এত দায়িত্ব তার বাবার প্রতি, নিজের ভাইদের প্রতি, তাদের সংসারের প্রতি, তোর প্রতি, আমার প্রতি। তুই অন্তত সেই মানুষটার নাম উজ্জ্বল করিস রোদ্দুর। আমি জানি তুই পারবি। তোর নামই যে রোদ্দুর, তার থেকে বেশি আলো আর কিসে আছে বল? নলিনী দেবী ঠিক যেমনভাবে পায়ে পায়ে চিলেকোঠার ঘরে এসেছিলেন ঠিক তেমনই ধীরে ধীরে চলে গেলেন। রোদ্দুরে ডাক্তারি পড়ার ইচ্ছেটার কথা সেইভাবে কাউকেই বলতে পারেনি। নলিনীও বারণ করেছিল কাউকে জানাতে। এমনিতেও ওদের ভালো চাওয়ার মানুষ মুখার্জি বাড়িতে নেই। শুধু মৌটুসী ম্যামের কাছে কিছু সাজেশন নিয়েছিল কিভাবে পড়াশোনা করতে হবে। আর নলিনী ছাড়া একমাত্র চৈতিই জানে। বেশিরভাগ রাত্রি বই নিয়ে জেগে কাটায় রোদ্দুর। প্রথম দিকে ওর মনের মধ্যে তেমন সাহস ছিল না, তবে 11-এ ভালো রেজাল্টের পরে মৌটুসী ম্যামের অনুপ্রেরণাতে ও এখন অনেকটাই আত্মবিশ্বাসী। রাতের ঘুম চোখে জল ছিটিয়েও নিজেকে বলে, আমাকে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে। ইদানিং নিহারও অনেক রাত্রি করে বাড়ি ফেরে। রয়্যাল এনফিল্ডের গমগম শব্দে মুখার্জি বাড়ির আশেপাশের বাড়িগুলোতেও জানতে পারে নিহার কখন বাড়ি ফিরল। নিহারের নেশা করা মাতলামি নিয়ে যে নির্মলার সাথে প্রায়ই হাতাহাতি হয় সেটা দেওয়ালের এপাশে থেকেও নলিনীরা বুঝতে পারে। মাঝে মাঝে ভয়ে বুক কাঁপে নলিনীর। কখনো যদিও রোদ্দুরও এরকম কিছু করে, ও যে বেঁচে থেকেও মরে যাবে। পায়ে
পায়ে চিলেকোঠার ঘরে উঠে নলিনী যখন দেখে রোদ্দুর পড়ছে, তখন নিজের বুকে হাত রেখে আশ্বস্ত হয়। সুশান্তের ছবির দিকে তাকিয়ে নলিনী বলে, আমাদের রোদ্দুরকে যে আমরা খারাপ শিক্ষা দিইনি, ও বিপথে যাবে না। ঘটনাটা ঘটলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঠিক আগের রাত্রে। রোদ্দুরের পরীক্ষার সিট পড়েছিল শহরে। ভোরের বাস ধরবে বলেই নলিনী বলল, আমি রুটি সবজি করে দিয়েছি, তুই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, আজ আর রাত্রি করিস না। রোদ্দুর নিজের ব্যাগে অ্যাডমিট, কলম আরও যা যা লাগবে সব গুছিয়ে নিল। নলিনী নিজের ঘুমোবার আগে আরও একবার তাড়া দিল ছেলেকে, রোদ্দুর বাবা, আজ আর রাত করিস না। রোদ্দুরও শেষ পর্যন্ত প্রস্তুতি নিতে নিতে বলল, এই আরেকটু মা, এখনই ঘুমিয়ে পড়ছি। তার ঠিক একটু পরেই ছাদের অন্য দিক থেকে ফিসফিসানি আওয়াজটা কানে এলো রোদ্দুরের। গলাটা যে নিহারের সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিহার যে আজ বাড়িতে আছে সেটাও সবাই জানে। বাইরে যাওয়ার থাকলে বিকেলেই ও গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আরেকটা গলা রুমিদির নয়। চিলেকোঠার দরজার ওপাশে নিচে নামার সিঁড়ি, তার পিছনের দিকেই ছাদ। কান পাততেই শুনতে পেল মেয়েটা বলছে, তোর কথা মতো আমি সবই তো করেছি নিহার, আর কতদিন ওর সাথে অভিনয় করব। নিহার বলছে, তাতে আমার লাভ কি হয়েছে? শালা বুড়ো বাপটা মরেছে, তাতে রোদ্দুরের কি ক্ষতি হয়েছে? রোদ্দুরের বুকের ভিতরটা কেঁপে উঠল। কি সব শুনছে ও? ওর নিয়েই আলোচনা হচ্ছে, কিন্তু নিহারের সাথে। এত রাত্রে ওদের ছাদে কে হতে পারে? নিহার যে আজকেও নেশা করে আছে সেটা ওর গলার আওয়াজ শুনে বুঝতে পারছে। মেয়েটা আবারও বলছে, এবার আর তোর না, কাকিমা যা বলছে তাই করব আমি। নিহারের গলাটা আবার শুনতে পেল রোদ্দুর, শুনবি না আমার কথা, শুনবি না? সাথে সাথে মেয়েটার চিৎকার। মেয়েটাকে যে মারধর করছে নিহার সেটা বুঝতে ভুল হলো না। চিলেকোঠার ঘরের অন্যদিকে দরজাটা খুলে ছাদের উপরে গেল রোদ্দুর। পূর্ণিমার রাত্রি, চাঁদের আলোয় মেয়েটার হলদে কামিজটা বেশ স্পষ্ট। মেয়েটার গলার আওয়াজটাও যে রোদ্দুরের খুব চেনা। মেয়েটা চেঁচিয়ে বলছে, কাকিমা বলেছে উনি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবেন, শুধু এই একটা কাজ করলে উনি তোর বউ করে ঘরে আমাকে নিয়ে আসবেন। রোদ্দুর থমকে দাঁড়িয়ে গেল মেয়েটার কাছাকাছি গিয়ে। চাঁদের আলোয় ও কার মুখ দেখছে আজ? অস্ফুটে একটা আওয়াজ বেরিয়ে এলো রোদ্দুরের মুখ দিয়ে, চৈতি। সব প্রতিবন্ধতাকে পিছনে ফেলে আজ মেডিকেলে ভর্তি হয়েছে রোদ্দুর। নিশ্চয়তা তো এখনও ওর জীবনে নেই, তবুও যে ও এতদূর পথ আসতে পেরেছে সেটা ভেবেই মনে মনে একবার হাসল। মেডিকেল কলেজে ক্লাস করাটাও যে একসময় ওর স্বপ্ন ছিল, সেই রাত্রে তো ভেবেই নিয়েছিল আর নয়। অনেক লড়েছেও নিজের সাথে, নিজের আপন মানুষগুলোর বিরুদ্ধে, আর পারবে না। আর কিভাবেই বা চৈতির সত্যিটা জানার পর নিজের স্বপ্ন পূরণের পরীক্ষায় বসত? চৈতিকে নিয়ে কি এতদিনও কম স্বপ্ন দেখেছিল? চৈতি যে নিহারের সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে পড়েছে ও কল্পনাও করেনি। ওর জীবনের প্রতিটা লক্ষ্য উদ্দেশ্য জেনে নিয়ে নিহার শুধু ওর ক্ষতি করতে চেয়েছে। এত রাগ, এত হিংসা, এত শত্রুতা কেন? ওরা তো ভাই ছিল, ছোটবেলার লুকোচুরি খেলার সাথী। যেই মেয়েটাকে এতদিন ধরে রোদ্দুর ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সে যে এরকম চরম বিশ্বাসঘাতিনী হতে পারে সেটা ভেবেই সেই রাত্রে শিউরে উঠেছিল রোদ্দুর। সামনাসামনি অবশ্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি চৈতি। সিঁড়ি দিয়ে নেমে গেছিল নিচে। খোলা হাওয়ার শিশিরে একা বসেছিল রোদ্দুর। ভাবছিল ছাদ থেকে নিজের শরীরটা নিচে ঠেলে ফেলতে পারলেই মুক্তি। এত টানাপোড়েন, লড়াই, যুদ্ধ, মিথ্যে ছলনা, সব কিছুর থেকে মুক্তি। নলিনীর ঘুমটাও যে কিভাবে সে রাত্রে হালকা হয়ে গেছিল। কে বলে যে মা শুধু মাই হয়? প্রয়োজনে মা সন্তানের সে বন্ধুও হয়ে ওঠে, যেই বন্ধু না থাকলে হয়তো খাদে পড়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারত না। অর্জুনকে ঠিক যেইভাবে সঙ্গ দিয়েছিল কৃষ্ণ, সেই একইভাবে সেই রাত্রে রোদ্দুরকে অনুপ্রাণিত করেছিল নলিনী। মুখার্জি বাড়ির ছাদে দাঁড়িয়ে যখন রোদ্দুরের মনে হয়েছিল ও আজ সর্বহারা, নিঃস্ব, বেঁচে থাকার মতো কিছুই বাকি নেই আর ওর জীবনে, তখন নলিনী বুঝিয়েছিল লড়াই কাকে বলে। কাঁদতে কাঁদতে দুহাতে মুখ ঢেকে বলেছিল রোদ্দুর, কেন মা, কিসের জন্য? কাদের কাছে কি প্রমাণ করব আমি? কি বা পাওয়ার আছে আমার? যারা আমার সাথে বারবার প্রতারণা করেছে তারা যে আমারই নিজের, আমারই আত্মীয়, আমারই আপনজন। রোদ্দুরকে চিলেকোঠার ঘরে দৌড় আটকে সেদিন বুঝিয়েছিল নলিনী, আমরা যে লড়াইটা লড়ি সেটা শুধু নিজের জন্য না। জীবন যুদ্ধের এমন অনেক কঠিন সংগ্রাম আমরা না চাইলেও করতে হয় ন্যায়ের জন্য, ধর্মের পক্ষে, সত্য স্থাপনের জন্য, দৃষ্টান্ত গড়ার উদ্দেশ্যে। রোদ্দুর সেদিন আরও একবার
বিস্মিত চোখে তাকিয়ে দেখছিল ওর 9 পাস মাকে। এত শক্তি মনে হয় মায়েদের মধ্যেই থাকতে পারে। নলিনী বুঝিয়ে যাচ্ছিলেন, এটা শুধু তোর আমার পাওয়ার জন্য নয় রোদ্দুর, এটা সত্যের লড়াই। যে মানুষটা কখনো কিছু পায়নি, চিরকাল অপমান লাঞ্ছনা সয়েছে, এটা তাকে জিতিয়ে দেওয়ার লড়াই। তোর বাবার লড়াই এটা। রোদ্দুর সে ছেলেবেলার মতো মায়ের আঁচলে মুখ গুজে ফুপিয়ে বলেছিল, মা, চৈতি, চৈতি তো আমাকে। মা, কেন সবাই এরকম করলো আমার সাথে? ভালোবাসা বলে কি কিছুই নেই? আমাদের জীবনে কি কখনো সুখ আসবে না? বিধাতা কি এক পশলা শান্তিও আমাদের ভাগ্যে লেখেননি? সেদিন নলিনী শুনিয়েছিল ওর নিজের সংগ্রামের কাহিনী, শত ঝড় বিপদ উপেক্ষা করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার গল্প। বলেছিল, জীবন মানেই একটা পরীক্ষা, হেরে যাওয়াটা যেমন সোজা, জেতাটাও তেমনই সোজা। কঠিন তো সেটাই যখন হেরে গেছি জেনেও শেষ মুহূর্ত অবধি লড়াই করার সাহস থাকে। হয়তো আমাদের অন্তরাত্মার এতটা শক্তি দেখে বিধাতাও তার ভাগ্যলিপি বদলে দিতে বাধ্য হয়। এই তো সবে শুরু রে, এতেই তুই ঘাবড়ে যাচ্ছিস? তোকে অনেক মিথ্যের সাথে লড়াই করতে হবে, অনেক অন্ধকারের সাথে সংগ্রাম করতে হবে। তুই যে রোদ্দুর রে, তুই না পারলে কে পারবে? অনেকের জীবনে আলো এনে দিতে হবে তোকে। সব সময় ভাববি তুই নিজের জন্য নয়, যা করছিস ন্যায় স্থাপনের জন্য করছিস, সততার নিশান তুলে ধরতে করছিস। দৃষ্টান্ত স্থাপন করতে হবে তোকে, মানুষ যাতে মিথ্যে, শঠতা, কপটতার পথ ধরতে ভয় পায়। তোকে আলো আনতে হবে, আলো রোদ্দুর। জীবনের পথে অনেকটা আলো আনতে হবে। রাত্রির অন্ধকার কেটে কিভাবে যে সেদিন চিলে কোঠার জানালা দিয়ে নতুন ভোরের আলো ঢুকতে শুরু করেছিল মনে নেই রোদ্দুরের। ওর শুধু মনে আছে একজন তেজস্বিনী মায়ের সামনে বসেছিল ও সেদিন, যে তার সন্তানকে নতুন আলোতে উদ্ভাসিত করার ক্ষমতা রাখে, অনুপ্রাণিত করার সাহস দেখায়। রোদ্দুরের মনে হয়েছিল গীতার শ্লোক সেদিন ওর মায়ের মুখের প্রতিটা শব্দ থেকে নিঃসৃত হয়ে ঝরে পড়ছিল ওর কানে, যাতে ছিল নতুন করে বাঁচার ডাক, চেতনার ডাক, আগামীর ডাক। হাই, তুই রোদ্দুর না? তোকে কাউন্সেলিংয়ে দেখেছিলাম। রোদ্দুর ক্যাবলার মতো দাঁড়িয়ে রইল মেয়েটার দিকে তাকিয়ে। ওর সামনে গ্রিন টপ ব্লু জিন্স পরা মেয়েটা হাসতে হাসতে বলল, আরে ভয় পাস না, আমিও ফার্স্ট ইয়ার, ঝিলিক চ্যাটার্জি। রোদ্দুর হয়তো আরও কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকতো, তার আগে মেয়েটা ওর ডান হাতটা ধরে নাড়িয়ে বলল, গ্রামের ছেলে নিশ্চয়ই। শোন, এতটা ক্যাবলুরাম হয়ে দাঁড়িয়ে থাকলে না, আরও বেশি র্যাগিং খেতে হবে তোকে। এখানে পড়তে গেলে স্মার্ট অ্যান্ড বোল্ড হতে হবে, বুঝেছিস? এমনিতেও চৈতির সত্যিটা জানার পর থেকে মেয়েদের সম্পর্কে ঘেন্না ধরে গেছিল রোদ্দুরের। আর এই মডার্ন ড্রেস পরা মেয়েটা যেচে এসে ওর সাথে পরিচয় করতে ওর মোটেও সুবিধার লাগলো না। সরে যাবার চেষ্টা করতে ঝিলিক আবার সামনে এসে ওর ডান দিকের গজদাঁতটা বার করে হাসতে হাসতে বলল, আমার হাতে পড়েছিস যখন, সব শিখিয়ে দেব, ডোন্ট ওয়ারি। রোদ্দুর বড় বড় চোখ করে বলল, মানে তুই শেখাবি কেন? তুই কি এখানের প্রফেসর? ঝিলিক ওর গোলাপি ঠোঁটে গজ দাঁত বার করে আরও একবার হেসে বলল, কারণ আই লাইক ইউ। আই মিন, আমার খুব ইচ্ছে ছিল তোর মতো একটা পিসকে শিখিয়ে পড়িয়ে মানুষ করব। রোদ্দুরের তো চোখ তখন কপালে ওঠার জোগাড়। এ মেয়ে বলে কি? ভয়ে ভয়ে ঢোক গিলে রোদ্দুর বলল, মানে আমি পিস? আমাকে তুই শিখিয়ে পড়িয়ে? রোদ্দুরের তোতলামিটা শেষ হওয়ার আগে ঝিলিক বলল, অবভিয়াসলি। শোন, শিখিয়ে পড়িয়ে মানুষ করা পাবলিকরা না কখনো কাল্টি মারবে না, আই মিন ব্রেকআপ করবে না। রোদ্দুর এবার ভীষণ রকম ঘাবড়ে গিয়ে এদিক ওদিক পালাবার পথ দেখতে লাগলো। ঝিলিক ওর হাতটা ধরে বলল, এদিক ওদিক দেখে আর কোনো লাভ নেই বস, তুই ঝিলিকের জালে পড়ে গেছিস। আজ থেকে তুই চাইলেও আমার বয়ফ্রেন্ড, আর না চাইলেও আমারই বয়ফ্রেন্ড। রোদ্দুরের মনে হলো এর থেকে তোর গোপালপুরই ভালো ছিল। প্রেমের অভিনয় করলেও একটা মেয়ে পাক্কা 7-8 বছর ধরে করতো, আর এখানে তো 1 মিনিট অন্তর প্রেম বদলে যাবে। ঝিলিক রোদ্দুরের চোখের সামনে চুটকি বাজিয়ে বলল, কি ভাবছিস প্রেমে পড়তে 1 মিনিট লেগেছে? 1 মিনিট নয়, পাক্কা 7 দিন ধরে অবজার্ভ করেছি তোকে, যেদিন থেকে ক্লাস শুরু হয়েছে, বুঝেছিস? আর ঝিলিক চ্যাটার্জি, যখন 7 দিনে প্রেমে পড়তে সময় লেগেছে, তখন 7 জন্মেও ব্রেকআপ তো হচ্ছে না, আই প্রমিস। রোদ্দুরের এবার হাসি পেয়ে গেল। এরকম লেডি ডন মার্কা ভঙ্গিতে যে কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে তার ধারণা ওর সত্যিই ছিল না। রোদ্দুর হেসে বলল, আচ্ছা তবে দেখাই যাক, কত ঘন্টা থুরি, দিন না
না, বছর টেকে। সেই শুরু, তারপরে দেখতে দেখতে কেটে গেছে বছরগুলো। মাঝে যা কিছু সমস্যা রোদ্দুরের জীবনে এসেছিল, আঙুলের তুড়ি মেরেই সে কটা গায়েব করে দিয়েছে ঝিলিক। সে কথায় কথায় নিজেকে বলে, আই অ্যাম দ্য ম্যাজিশিয়ান ঝিলিক, তুই জানিস না। 10 বছর পরে, মামনি মামনি দেখো, ওর সবেতেই ইগো। আজ এত বছর পরে ফিস জমা দেওয়ার একটা স্লিপ কোন বই থেকে পেয়ে আমাকে বকুনি দিচ্ছে। তুমি বলো তো, ওর 3rd সেমের ফিসটা সময় মতো জমা না পড়লে ও এক্সামটা দিতে পেত? রোদ্দুর মুখ ভারী করে দাঁড়িয়ে রইল। সকালের ব্রেকফাস্ট টেবিলেই পড়ে আছে। নলিনী দেবী বকুনি দিয়ে বললেন, যা খেয়ে নিবি, যা বলছি। মেয়েটা কাল নাইট ডিউটি করে এসেও আজ সকালে তোর জন্য ব্রেকফাস্ট বানালো। রোদ্দুর অভিমানী স্বরে বলল, কিন্তু মা, আমার তো একটা সেলফ রেসপেক্ট বলেও কথা ছিল নাকি? তাছাড়া তখন ওর সাথে আমার ঝগড়া ছিল। ও তো বলেও নি কখনো যে ওই আমার ফিসটা ভরেছিল সেইবার। জানো, আমি ভেবেছিলাম। নলিনী দেবী আরও একবার ধমক দিল রোদ্দুরকে, তুই খেতে বসবি কি? যত সব পুরনো কথা তুলে সকাল থেকে ঝগড়া লাগাবি। আর সত্যিই তো, সেইবারে জমি বিক্রির টাকাটা আমি সময় মতো হাতে পাইনি। 3rd সেমের ফিসটা না ভরতে পারলে তো তোর এক্সাম দেওয়া হতো না। আর রোদ্দুর তবুও হার মানল না, তর্ক জারি রেখে বলল, কিন্তু মা, সেটা আমাকে এত বছর পরে জানতে হবে? তাও কয়েকটা বই অর্ডার দেব বলে ওর বুক শেলফে একবার ঢু মেরেছিলাম, না হলে তো তাও জানতে পারতাম না। এ মেয়ে কিন্তু খুব সাংঘাতিক মা, আমি বিলে রাখছি ও আরও 5টা প্রেম করেও সব ঢাকা দিয়ে দেবে। ঝিলিক এবার কাঁদুনে গলায় চেঁচিয়ে বলল, মামনি, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমি ওকে বলেছিলাম আমি বইগুলো অর্ডার দিচ্ছি, একসাথে অর্ডার দিয়ে দিই, তখন ও কানেই নিল না। আর কাল রাত্রে কী সব উল্টোপাল্টা করে। এবার বেশ জোরেই ধমকটা দিলেন নলিনী দেবী। ধমকের চোটের আগে গজগজ করতে করতে খাবার টেবিলে বসলো রোদ্দুর। ঝিলিক আর নলিনী দেবীর মধ্যে চোখে চোখে যে একটা ইশারা হয়ে গেল, সেটাও চোখ এড়ালো না রোদ্দুরের। ডিম সেদ্ধটা হাতে নিয়ে বিড়বিড় করল রোদ্দুর, কেউ আপন নয়, সবাই পর। আমার ঘরে বসেই দিন রাত আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষছে। এজন্যই কাউকে বিশ্বাস করতে নেই। এমন একটা মেয়ে যে কিনা আমার পেটের মাকেও পটিয়ে নিল। ঝিলিক হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, তুই মামনির পেটে জন্মেছিলি, মামনি তোর পেটে নয়। এবার রাগে সত্যি চোখ মুখ লাল হয়ে গেল রোদ্দুরের। নলিনীও ঝিলিকের সাথ দিয়ে হাসছিল। তখনই কেউ বেল বাজালো দরজায়। ঝিলিক লাফাতে লাফাতে বলল, দেখ, আমার বইগুলো চলে এসেছে। তুই অর্ডার করলেই লেট হয়, স্বীকার কর, বুঝলি তো? ঝিলিক চ্যাটার্জির কাছে ম্যাজিক আছে, ম্যাজিক। দরজাটা খুলেই অবশ্য থমকে গেল ঝিলিক। অচেনা দুজন মহিলা এসে দাঁড়িয়ে আছেন, সঙ্গে একটা বাচ্চা ছেলে। একজন বয়স্কা, অন্যজন ঝিলিকেরই বয়সী হবে। বয়স্কা মহিলা বললেন, এটা ডক্টর রোদ্দুর মুখার্জির বাড়ি? ঝিলিক ওর ডান পিঠে গলাতেই বলল, হ্যাঁ, শুধু ডক্টর রোদ্দুর নয়, আমাদেরও বাড়ি। কিন্তু আপনারা কোথা থেকে আসছেন? গোপালপুর থেকে। আমি ওর ছোট কাকি। শেষ আওয়াজটা নলিনী আর রোদ্দুর দুজনেরই কানে গেল। অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি আমি। নিহারের এরকম অমানুষ হয়ে ওঠার পিছনে দায়ী আমি দিদি। আমি স্বীকার করছি সব, কিন্তু আজ ওকে বাঁচাতে না পারলে যে এই মেয়েটার জীবনও শেষ হয়ে যাবে। আর নিহারের ছেলে বিহান, ওরই বা কী হবে? রোদ্দুর তাকিয়ে দেখলো নত মস্তকে দাঁড়িয়ে আছে চৈতি, নিহারের স্ত্রী। ওর কোলে একটা বাচ্চা। রোদ্দুর গম্ভীর স্বরে বলল, কিন্তু আমি কি করতে পারি? রোদ্দুরের ছোট কাকে নির্মলা প্রায় পায়ে পড়ে মিনতি করতে লাগলো, তোর তো অনেক চেনা জানা ডাক্তার আছে, হসপিটাল আছে, একটা কিছু ব্যবস্থা করে দে না বাবা। লিভারের অপারেশন করতে 8 লাখ টাকা লাগবে। বেচার মতো কিছুই যে আর বাকি নেই। তোর কাকুর সামান্যই পেনশনের টাকাটুকু আমি পাই, তাতে। রোদ্দুর বলে উঠল, ছোটকা কি বাড়িতেই আছে? নির্মলা এবার কেঁদে ফেলল, তোর ছোটকা নেই বাবা রোদ্দুর। বছর 3 আগেই। নিহারের কিছু হয়ে গেলে আমার পুরো পরিবারটা ভেসে যাবে। রুমির শ্বশুর বাড়িতেও রোজ অশান্তি। পনের 1 লাখ টাকা ওদেরও বাকি আছে এখনো। চৈতি হাত জোর করে বলতে লাগলো, আমি অনেক অন্যায় করেছি রোদ্দুর। বিশ্বাস কর, আমি নিহারকে খুব ভালোবাসতাম। তাই ওর ভালোবাসাতে অন্ধ হয়ে ও যা যা বলেছে সব করেছি। এমনকি ওকে পাওয়ার জন্যই তোর মেডিকেল এন্ট্রান্সের আগের রাতেও মায়ের কথা মতো তোকে আঘাত করার শেষ চেষ্টা করেছিলাম, যাতে তুই কোনোভাবেই তোর টার্গেট অ্যাচিভ না করতে পারিস। নির্মলা নলিনীর হাত দুটো ধরে বলল, হয়তো দাদাও আজ বেঁচে থাকতেন যদি না সেদিন আমি দাদাকে রাগের মাথায় অতগুলো কথা বলতাম। তারপরেই যে দাদাকে সেকেন্ড টাইম হসপিটালাইজ করতে হলো।
বিশ্বাস করো দিদি, আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না একটা মুখ্য মানুষের ছেলে প্রতিবার ফার্স্ট হবে। তাই ও মাধ্যমিক পরীক্ষাটা দিক, সেটাও আমরা চাইনি। রোদ্দুর দাঁতে দাঁত চেপে বসেছিল। চৈতি ওর উদ্দেশ্যে হাত জোড়ে অনুরোধ করছিল, কখনো তুই তো আমার বন্ধু ছিলি, ও তোর ভাই, ওকে বাঁচিয়ে দে রোদ্দুর, আমার স্বামীকে বাঁচিয়ে দে। দিন রাত ড্রিঙ্ক করে করে ডক্টর বলেছে ওর লিভারটা খারাপ হয়ে গেছে আর কিডনি দুটো ভীষণভাবে ড্যামেজ হয়েছে। অনুতাপ করতে লাগলো নির্মলা। সবই আমার দোষ রে, আমারই পাপের শাস্তি। তোদেরকে যে অনেক কাঁদিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। নিহারকে যদি সময় থাকতে একটু শাসন করতাম, শুধু তোদের হিংসে করেছি। রোদ্দুর রাগে ঘেন্নায় বিরক্তিতে উঠে বলল, মা আমি বেরোচ্ছি। ঝিলিক একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। ও এমনিতে এত কিছু জানে না, শুধু শুনেছিল রোদ্দুরদের বাড়িতে পারিবারিক অনেক অশান্তি হয়েছে। শান্তিতেও কোনোদিনই পড়াশোনা করতে পায়নি, এমনকি ওর বাবাও এই জন্য অর্ধেক বয়সে মারা গেছে। তবুও এই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে ওর কেমনই সহানুভূতি হচ্ছিল। হঠাৎ করে ঝিলিকে চমকিয়ে দিয়ে নলিনী দেবী বললেন, তোকে কি এই জন্য আমি এত লড়াই করে ডাক্তার করেছি রোদ্দুর? দুয়ার থেকে তুই অসহায়দের ফিরিয়ে দিবি? রোদ্দুর পিছন ঘুরে আশ্চর্য হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়ে গেল। নলিনী দেবী আবারও বললেন, তোকে আমি সেই রাত্রে যা বলেছিলাম সব কি ভুলে গেছিস রোদ্দুর? তোকে আমি ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করতে বলেছিলাম, সত্যের প্রতিষ্ঠা করতে বলেছিলাম, অন্ধকার ঘরে আলো এনে দিতে বলেছিলাম। রোদ্দুর অবাক হয়ে বলল, কিন্তু মা তুমি ভুলে যাচ্ছ কি করে? ওরাই আমার বাবাকে মেরে ফেলেছে, কোনো এক সময় আমাকেও মৃত্যুর সামনাসামনি দাঁড় করিয়েছিল। নলিনী দেবী হেসে বললেন, কিচ্ছু ভুলে যায়নি রোদ্দুর। আমি তো শুধু অপেক্ষা করেছিলাম এই দিনটার, জানতাম সবই। অপেক্ষা করছিলাম ধর্মের কল বাতাসে নড়ার, জানতাম সত্য নিজেই একদিন আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়বে, ন্যায় নিজেই একদিন হাত বাড়িয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে বলবে। রোদ্দুর হা করে দাঁড়িয়ে রয়ে যেতে ঝিলিকি এগিয়ে এলো। তারপরে রোদ্দুরের হাতটা ধরে বলল, তুই না কেবলুরাম একটা। মামুনি কি বলল শুনতে পেলি না? আরে আমরা রোদ্দুর আর ঝিলিক হয়ে যদি আধারের বুকে আলো ফোটাতে না পারি তো কে পারবে? চৈতি মনে মনে ভাবছিল, প্রকৃত সোনাকে চিনে নিতে সত্যিও সেদিন ভুল করেছিল, অনেক বড় ভুল, যেই ভুলের মাসুল হয়তো সারা জীবন দিয়ে ওকে গুনতে হবে। নলিনী দেবী হেসে বললেন, হ্যাঁ রে ঝিলিক, রোদ্দুরের ঝিলিক ছাড়া আলো আসবে কোত্থেকে? এই পৃথিবীর অন্ধকার দূর করার দায়িত্ব তোদের দিলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।